আজ শুক্রবার বলে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। উঠে দেখি পাশে নাফিজাও শুয়ে আছে আমাকে জড়িয়ে ধরে। মনে মনে বললাম, আহ কি নিষ্পাপ চেহারা! অথচ কেউ জানেই না এই নিষ্পাপ চেহারা নিয়ে আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলিতেছে। কিছুক্ষণ নাফিজার দিকে থাকতে থাকতে আমাদের প্রথম দেখার কথা মনে পড়ে। অতীতাস আমার ফুফাতো বোন রিমার গায়ে হলুদ। রিমার আর কোনো ভাই নেই, তাই বিয়ের যাবতীয় সব কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে। একটু জিরিয়ে নিব সেই সুযোগটুকু নেই। আমার মামাতো ভাইকে দিয়ে রিমা সহ বাকি কাজিনদের পার্লারে পাঠিয়ে দিই। এখন রাত 10টা, মানুষের প্রায় ভাত খাওয়া শেষ। বাকি যা আছে সেগুলা ফুপার দায়িত্ব দিয়ে আমি একটু বিশ্রাম আর রেডি হতে চলে যাই। তারা পার্লার থেকে আসলে আমার ছেলের বাড়িতে যেতে হবে। উপহার নিয়ে একটু বিশ্রাম নিয়ে তৈরি হয়ে নিই। দেখি রিমা সহ বাকিরা পার্লার থেকে চলে এসেছে। এখন 11টা বাজতে চলছে। মুরব্বীরা তারা দিচ্ছে স্টেজে ওঠার জন্য। তবুও স্টেজে উঠতে উঠতে 12টা বেজে যায়। আমরা ইয়াংরা একবার স্টেজে উঠে ছেলের বাড়িতে চলে যাই। ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা ছেলের বাড়িতে পৌঁছে যাই। আমরা আসছি শুনে আমাদের এগিয়ে নিতে আমাদের বয়সী এবং আমাদের চেয়ে ছোট কয়েকজন ছেলে মেয়ে আসে। তাদের মধ্যে হলুদ পাড়ের সবুজ শাড়ি পরা একটা মেয়েকে দেখে আমার হৃদয় স্পন্দন থেমে যায়। কিছুক্ষণ চেয়ে থাকি নাম না জানা মেয়েটির দিকে। এই মিনহাজ কথা কানে যাচ্ছে না। সে কখন থেকে ডেকে যাচ্ছি, কিছুই বলতেছে না কেন? নাফিসার বাস খাই গলার আওয়াজ। ভাবনার জগৎ থেকে ফিরে আসি। ভাবনা থেকে ফিরে দেখতে পাই নাফিসা বিরক্ত হয়ে আমার দিকে চেয়ে আছে। তার এমন চেহারা দেখে জিজ্ঞেস করি, এভাবে চেয়ে আছো কেন? আজ বাজার করতে যেতে হবে, খেয়াল নেই? নাফিসার কথা শুনে মনে পড়ল প্রতি শুক্রবার আমাকে বাজার করতে যেতে হয়। সেটা আমি তেমন বাজার করতে পারি না, তবুও নাফিসা আমাকে দিয়েই বাজারটা করাবে। বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে এসে দেখি নাফিসা রুমে নেই। রান্নাঘরে গিয়ে দেখি নাফিসা রুটি বেলতেছে। মনে মনে ভাবলাম নাফিসাকে একটু জ্বালানো যাক, তাই নাফিসার পিছনে গিয়ে জড়িয়ে ধরি। নেশালো গলায় বলি, তোমাকে এভাবে ঘুমন্ত মুখে দেখলে আমার নেশা ধরে যায়। ইচ্ছে করিতেছে তোমাকে এখন রুমে নিয়ে চলে যায়। নাফিসা একটু লজ্জা পেলেও তা না দেখিয়ে বলে, ঢং করো না তো, এখন রুটি বেলতে দাও। তাড়াতাড়ি না বানালে খেতে দেরি হবে, আর খেতে দেরি হলে বাজারে যাবে কখন? আজকে শুক্রবার, মনে আছে? তুমি দিন দিন রোমান্টিক আর খিটখিটে হয়ে যাচ্ছ, তা কি খেয়াল আছে? কপাল কুঁচকে জিজ্ঞেস করে নাফিজাও বলে, এখন কাজ করতে দাও, খেয়াল পরে করব। মনে মনে গালি দিয়ে আমি ডাইনিং রুমে চলে যাই। কি বাজার এনেছো? টমেটো একটা ব্যাগ থেকে নিয়ে আমাকে দেখিয়ে জিজ্ঞেস করে নাফিসা। আমি সরল মনে জবাব দেই, টমেটো চোখ খেয়ে ফেলেছে নাকি? চোখ আমার না তোমার গেছে যে, 2-1টা ছাড়া বাকি টমেটো সব পচা। বাজার করার সময় যে দেখে শুনে নিতে হয় তা কি জানো না?
মানুষ এত বেকুব কেমনে হয়? ঝামেলা সুরে কথাগুলো বলতে বলতে ব্যাগ থেকে আলু বের করে। তার এসব কথা আমার আর কোনো গায়ে লাগতেছে না। প্রত্যেকবারই বাজার আনলেই কথাগুলো শুনতে হয়, তাই এক প্রকার অভ্যাস হয়ে গেছে বলা যায়। আলু নেওয়ার পর আবার শোনা গেল নাফিজার কণ্ঠ, একটা বাজারও কি ঠিক মতো করতে পারো না? দুনিয়ায় কি এসেছো খেতে? আজকে তোমাকে এই পচা পচা জিনিস দিয়ে খেতে দিব। দেখিও, আমি যখন এতই খারাপ বাজার করি, আমাকে বাজার করতে পাঠাও কেন? আমার কথা তেলে বেগুনে জ্বলে ওঠে নাফিসা। কিছু না বলেই হনহনিয়ে রান্নাঘরের দিকে চলে যায় নাফিসা, আর আমি ডাইনিং রুমে সোফায় বসে থাকি। মসজিদ থেকে জিলেপি নিয়ে এসে দেখি জুতা হারিয়ে গেছে। চারদিকে খোঁজার পরও না পেয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরি। হাঁটতে হাঁটতে নাফিজাকে গালি দিতে থাকি। বাল খেতে ইচ্ছে করছে, জিলাপির দোকানে পাওয়া যেত না যে? মসজিদ থেকেই নাকি আনতে হবে? আমি জুম্মার নামাজ পড়তে আসার আগেই যখন সে তৈরি হচ্ছিলাম, তখনই নাফিজা আমার পাশে এসে দাঁড়ায়। পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিতেই নাফিজা বলছিল, এই শোনো না, কি চাই বলো? আমি কি তোমার কাছে শুধু চাই নাকি? এভাবে বললা। মুখ ফুলিয়ে বলছিলে নাফিজা, এতে আমার মন একটু নরম হয়। ছোট্ট করে বলি, আচ্ছা কি বলবে বলো? বলতেছি, আমি এখন বের হব কি? বলবে তাড়াতাড়ি বলো। বলতেছি, আজকে মসজিদ থেকে জিলাপি আনিও আমার জন্য। আজকে মসজিদের জিলাপি খেতে মন চাচ্ছে, আনবে প্লিজ? তার এমন অদ্ভুত আবদার মাথা গরম হলেও নিজেকে শান্ত রেখেছিলাম। গভীর কণ্ঠে বলেছিলাম, এ কেমন ছেলে মানুষই? তোমার বয়স হচ্ছে, বাচ্চাদের মতো কথা কেমনে বলো? নাফিজা আবার মুখ কালো করে ঠোঁট বুলিয়ে বলছিল, আমার মন চাচ্ছে, আমি কি করব? এমনভাবে বলছিলে আমি আর না করতে পারিনি। আর এখন তার জন্য আমার 1000 টাকার জুতা হারিয়ে গেল। 10 টাকার জিলাপির জন্য 1000 টাকার জুতা হারিয়ে গেছে। কি হাস্যকর ব্যাপার! আকাশের দিকে চেয়ে বলে উঠি, ও খোদা, বইয়ের মন বোঝার তৌফিক দাও, আর এই মেয়ের মাথায় এমন অদ্ভুত ইচ্ছে আর দিও না। আমিন। বাসায় গিয়ে কলিং বেল দিলেই নাফিজা এসে দরজা খুলে দেয়। আমার পায়ে জুতা না দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, তোমার জুতা কোথায়? তোমার এগুলা নিতে গিয়েই হারিয়ে গেছে। নাফিজা জিলাপি দিয়ে গভীর কণ্ঠে কথাগুলো বলেই নিজের রুমে চলে যায়। নাফিজা ও আমার পিছু পিছু আসে। নাফিজার ঠোঁটে হাসি দেখতে পেলে মাথা গরম হয়ে যায়। একদম আমার সামনে হাসবে না। বালের আবদার রাখতে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে। লাইনে দাঁড়িয়ে আছি, এটা বড় কথা না। জুতো হারিয়ে গেছে, তার জন্য এখন মাথা গরম। একদম হাসবে না, গা পিত্তি জ্বলে যাচ্ছে। আমার কথা শুনে নাফিজা আরও ঘর কাঁপিয়ে হেসে ওঠে। করো তার সারাদিন কি সুখ করে পাই 12 গিন্নি। একটুতে শুরু কান্নাকাটি আর ঢং করায় তার ফাটাফাটি দোষ। নিজেরই মানতে জানে। মেয়েদের মন বোঝা নয় রে নয়, সেজাও মেয়েদের মন বোঝা নয় রে নয়, সোজা কি দুলা ভাই? আপুর মনে বুঝি এখনো বুঝি
বুঝতে পারেন নাই শালিকার কণ্ঠ পেয়ে বেসুরো গলায় গাওয়া গান থামিয়ে দেই। মূলত গানটা গাচ্ছিলাম নাফিজাকে উদ্দেশ্য করেই। শালিকা কখন এসেছে নিজেও জানি না, হঠাৎ আসা একটু অপ্রস্তুত হয়ে যাই, তবে পর মুহূর্তে তা কাটিয়ে শালিকার সঙ্গে তাল মিলিয়ে বলি, কি আর করতাম, দুঃখের কথা, তোমার বোন বানিয়ে দিচ্ছে আমার জীবন তেজপাতা। আমার এমন নাটকীয় ভঙ্গিতে বলায় শালিকা জোরে হেসে ওঠে, তবে পিছনের মানুষটাকে দেখে আমার হাসি গায়েব হয়ে যায়। কখন যে নাফিজাও এসে দাঁড়িয়ে আছে বুঝতেই পারিনি। কণ্ঠে রাগ নিয়ে আমার উদ্দেশ্যে বলে, ওঠো, এই আমি কি তোমার জীবন তেজপাতা বানিয়ে দিয়েছি? এত বড় কথা বলতে পারলে আজকে আমি বাপের বাড়ি চলে যাব, থাকবো না আমি আর তোমার সঙ্গে, বলেই হনিয়ে অন্য রুমে চলে যায়। আমিও বিছানা থেকে উঠতে উঠতে শালিকাকে বলি, দেখলে তোমার আপুর কাণ্ড, কিছু হলেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিবে। যাই, তেল মালিশ করে আসি, চলবে গল্প মন বোঝা দায়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।